সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সাবিহা সুলতানা। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম ভোকেশনাল শাখার বাংলা এক বিষয়ের উপরে ক্লাস করব। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটা ছোট গল্প, যার নাম সুভা। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটা ছোট গল্প। ছোট গল্প একটা বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে লেখা। তার আনন্দ বেদনা, তার সামাজিক অবস্থানটা কীরকম, এই সব কিছু নিয়ে একটা হৃদয়স্পর্শী গল্প। এখানে লেখক এই সুভা সম্পর্কে বলেছেন। সুভা বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। তার যে কষ্ট, তার অনুভূতিগুলো এত চমৎকার করে, এত সুন্দর করে লেখক তার এই গল্পে ফুটিয়ে তুলেছেন। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে চলে যাই। তো শিক্ষার্থীরা, তার আগে একটু বলি যে আমরা এই গল্পটা পড়তে যে কি কি শিখবে, তোমরা কি কি জানতে পারবে। প্রতিবন্ধীদের মনোজগৎ সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা বাক প্রতিবন্ধীদের সঙ্গে প্রকৃতি ও জীবজন্তুর সম্পর্ক নির্ণয় করতে পারবে। প্রতিবন্ধী কন্যাকে নিয়ে পিতামাতার দুর্ভাবনা ও দায়িত্ববোধ বর্ণনা করতে পারবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা পারবে বাক প্রতিবন্ধীদের মানবিক অনুভূতি ও সংবেদনশীলতার স্বরূপ বলতে। তাহলে শিক্ষার্থীরা, এই পাঠটা, এই গল্পটা পড়ে তোমরা এই জিনিসগুলো জানতে পারবে। তো আমরা গল্পে যাওয়ার আগে একটু লেখক সম্পর্কে জেনে নিই। যদিও আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক জানি, অনেক তার গল্প পড়েছি, অনেক তার কবিতা পড়েছি, তারপরেও আরেকটু জানব তো লেখক সম্পর্কে। লেখক পরিচিতি সম্পর্কে জানতে গেলে প্রথমে আসলে তার জন্ম। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। শিক্ষা, পড়াশোনার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছিল। ব্যারিস্টার পড়ার জন্য বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু কোনোটিতেই শেষ করতে পারেননি। কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য ব্যক্তিত্বের অধিকারী, প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তার কবির প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। তার এছাড়া আরও অনেক পরিচয় আছে। তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, চিত্রকর, অভিনেতা, নাট্য প্রযোজক। তিনি অনেক এগুলোর সাথে সাথে তার পরিচয়গুলো হচ্ছে তাহলে ছোট গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি। এগুলো হচ্ছে তার সাহিত্যিক পরিচয়। এবং তিনি অনেক উল্লেখযোগ্য রচনা করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, পুনশ্চ, ছোট গল্প, চোখের বালি, গোরা, ঘরে বাইরে ইত্যাদি। এবং তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তার উপাধিগুলো হচ্ছে বিশ্বকবি, কবিগুরু। এই মহান ব্যক্তি 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে আছে সুভা, বাণীকণ্ঠ ও প্রতাপ। তারপরে নামকরণ,
এটার নামকরণ যে শুভা হয়েছে কেন? আসলে কেন্দ্রীয় চরিত্র অনুযায়ী নামকরণ করা হয়েছে। এখানে কেন্দ্রীয় চরিত্রে আছে শুভা, সেই শুভার নামকরণে এই গল্পটার নামকরণ করা হয়েছে। এবং এটার যে ভাষাগুলো আছে সেটা হচ্ছে সাধু ভাষায় রচিত। তাহলে শিক্ষার্থীরা চলো আগে আমরা এই গল্পটা একটু পাঠ করি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। অর্থাৎ যখন নাম রাখা হয়েছিল, শুভা যখন জন্মগ্রহণ করে তখন তার নাম রাখা হয়েছিল সুভাষিনী। সুভাষিনী হচ্ছে যে সুন্দর করে কথা বলে। আর বড় বোনের নাম ছিল সুকেশিনী, তারপরের নাম ছিল সুহাসিনী, যে সুন্দর হাসে, যার কেশ সুন্দর তাকে সুকেশিনী, এরকম। তো আস্তে আস্তে একটু বড় হওয়ার পরে দেখা গেল যে সে কথা বলতে পারে না, অথচ তার নাম রাখা হয়েছিল সুভাষিনী। তো সংক্ষেপে সবাই তাকে শুভা বলে ডাকে। আমাদের গল্পের মূল চরিত্র শুভা। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটির মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। বড় দুই বোনের যথাযথ মর্যাদায় বাবা বিয়ে দিয়েছেন। এখন ছোট মেয়েটি কে নিয়েই তাদের খুব চিন্তা, হৃদয় ভারের মতো বিরাজ করছে। মানে হৃদয় একটা চাপা কষ্ট যে এই মেয়েটা বোবা, কথা বলতে পারে না, তাহলে এর কি গতি হবে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল। যে কথা বলতে পারে না তার যে অনুভূতি আছে এটা কেউ বুঝতে পারতো না। মানে শুভা কথা বলতে পারে না, তাই সবাই মনে করতো সে কিছু অনুভবও করতে পারে না। সেই কারণেই তার সামনেই সবাই তাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। তো এবং তাকে অভিশাপ, পিতামাতার অভিশাপ হিসেবে গণ্য করে মনে করতো যে পিতার অভিশাপ হিসেবে সে এই সংসারে আসছে, জন্মগ্রহণ করেছে। এই জন্য তাকে নিয়ে সে খুবই লজ্জায় থাকতো, সে খুব কষ্ট পেত এই জন্য। এবং তার ফল হিসেবে সে সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতো। এবং সে খালি মনে করতো যে আমি যদি আড়াল হয়ে থাকি তাহলে সবাই হয়তো আমাকে ভুলে যাবে। কিন্তু আসলে বেদনাটা কেউ কখনো ভুলে না। সে বাবা মার মনে সর্বদাই জাগ্রত অবস্থায় থাকতো তার এই মেয়েটা শুভা। বিশেষত তাহার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। আমাদের সমাজে সাধারণত মায়েরা তার নিজের পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ হিসেবে দেখে। সেই কারণে কন্যার ভিতরে যদি কোনো কমতি থাকে তাহলে সেটা তার নিজেরই ব্যর্থতা বলে মনে করে নিশ্চয়ই তার কোনো অসম্পূর্ণতা আছে, তারই ফলস্বরূপ তার এরকম ফল আল্লাহ দিয়েছেন। তো এই জন্য সে মনে মনে অনেক লজ্জিত বোধ করতো এবং মেয়েকে সে তাই দেখতে পারতো না। মেয়েটাকে সে তার কলঙ্ক জ্ঞান, গর্ভের কলঙ্ক জ্ঞান মনে করতো। মানে মানে মাতৃগর্ভ, মায়ের পেটে, সে তার মায়ের পেটের একটা দোষ হিসেবে মনে করত। সেই জন্য সে মা তার মেয়ের প্রতি একটু বিরক্ত ছিল, একটু না ভালোই বিরক্ত ছিলেন। কিন্তু শুভার বাবা বাণীকণ্ঠ শুভাকে আবার অনেক বেশি ভালোবাসতেন অন্য মেয়েদের তুলনায়। শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর
ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, মানে বড় বড় পাতা বিশিষ্ট চোখ, এবং ওষ্ঠাধর। ওষ্ঠাধর হচ্ছে তোমার ওষ্ঠ ও অধর, দুই ঠোঁটের সমন্বয়, মানে ওষ্ঠ এবং অধর দুই ঠোঁটের ওষ্ঠাধর বলা হয়। তো উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট। তো শোভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, তার অনেক বড় বড় চোখ ছিল, এবং তার ঠোঁট জোড়া ছিল এত সুন্দর, যে কারণে ঠোঁট, সে যখন কিছু বলতে যাইতো বা প্রকাশ করতে যাইতো তখন তার ঠোঁট জোড়া সেই কচি ঘাসের মতো, কিশলয়ের, মানে কচি পাতা, গাছের নতুন পাতা, পাতার মতো কেঁপে উঠতো। তো সেই চোখ দিয়ে সে সবকিছু প্রকাশ করতে চাইতো। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। মানে কথায় আমরা যখন নিজের মনের ভাবটা প্রকাশ করি, সেটা আমাদেরকে অনেক সময় নিজের চেষ্টা করে নিজের মতো করে মনে করে নিতে হয়। আবার কখনো তর্জমা করার মতো, আহ, তর্জমা মানে অনুবাদ করা, অনুবাদ করার মতো করেও বুঝে নিতে হয়। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয়। মানে অনেক সময় বুঝতে না পারলে অনেক সময় ভুলও হয়, যা বলতে চাওয়া হচ্ছে তা অনেক সময় বোঝাও যায় না, এরকম। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, মন আপনিই তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনিই তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিভিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্ম কাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম, উদার এবং অতল স্পর্শ গভীর। অনেক স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। আমরা অনেক সময় কথা নিজের মতো করে বলে, কথা বলতে পারি বলে নিজের মতো করে বলি, কখনো অনেক সময় কেউ কিছু বলতে চাইলে সেটাও ঠিক মতো করে বুঝতে পারি না, নিজের মতো করে বুঝে নেই। হয়তো যে সে যেটা বলতে চেয়েছে সেটা আমি বুঝতে পারি না, আমার মতো করে ভেবে নেই, তাতে করে অনেক সময় ভুলও হয়। কিন্তু এই কালো চোখ দিয়ে যখন সে কোনো কথা বলতে চায়, তখন সেটা যেন আপনি আপনি বলা হয়ে যায়, তখন সেটা বোঝা হয়ে যায়। তার এই চোখ জোড়া এত, মানে লেখক তার চোখের এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন, যে এই বড় বড় চোখ দিয়ে সে যখন তাকায়, এই চোখ দিয়ে সে সূর্যটা অস্ত যায় এবং সূর্য ওঠে, এবং এই চোখের মধ্যে সে যখন আনন্দিত হয়, তখন এই চোখ জোড়া চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিতে ওঠে। তো মুখের ভাব আজন্ম আজন্মকাল যাহার ভাষা নাই, মানে যার মুখে সেই জন্ম থেকে কোনো ভাষা নেই, তার ভাষার আর দরকার পড়ে না, কারণ তার চোখের ভাষাটাই এতটাই উদার, অতল স্পর্শী, যে তখন আর ওই মুখ দিয়ে কিছু বলার প্রয়োজনীয় তা অনুভব হয় না। এবং তার ভিতরে একটা নীরবতা আছে, বিজন মহত্ব, মানে নীরবতা, যে নীরবতার কারণে সাধারণ বালক বালিকারা তাকে ঠিক বুঝতে পারে না, বুঝতে না পারার ফলে তাকে একটু ভয় পেত, এই কারণে তার কাছ থেকে একটু সরে সরে থাকতো, তার সঙ্গে খেলা করতো না। তো সে তখন একা একাই থাকতো, শব্দহীন সঙ্গীহীন, তার তো এমনিতেও শব্দ নাই, আবার সঙ্গীও নাই। তো দুইটা ছাড়া তাকে কিরকম লাগতো, দ্বিপ্রহরের মতো। দ্বিপ্রহর থাকে আসলে অনেকটা নিস্তব্ধ, শব্দহীন, যে তার সঙ্গে তাকে তুলনা করেছে, সেই দ্বিপ্রহরের সঙ্গে সুভার তুলনা করেছে, সুভাও সেই দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারে গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেমন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছেন।
গ্রামের নাম চণ্ডীপুর। এই চণ্ডীপুর গ্রামের মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, ছোট একটা নদী। তো সেই নদীটি ছিল শান্ত স্রোতস্বিনী একটা নদী। সেই নদীকে লেখক এখানে গেরস্ত ঘরের মেয়ের সঙ্গে তুলনা করেছে, এই জন্য যে গেরস্ত ঘরের মেয়েরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে না, তাদের একটা সীমারেখা থাকে তার ঘর সংসার পর্যন্তই, এবং সে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলে, এবং সে সংসারে ঘর গৃহস্থের কাজকর্ম করে বিধায় তার দেহ থাকে হ্যাংলা পাতলা গড়নের এরকম। তো সেই নদীটাও ছিল সেরকমই ছোট, এবং সেই দুই কূলের সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে শান্তভাবে। তো সেই নদীটাকে লেখক একটা গৃহস্থ ঘরের মেয়ের সঙ্গে তুলনা করেছে। বাণীকণ্ঠের ঘর নদীর একাধারে একেবারে উপরেই, তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকা বাহিনী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। বাণীকণ্ঠের ঘরটা ঠিক নদীর পাড় ঘেঁষে, যে কারণে নদীর বাণীকণ্ঠের বাড়ির সেই বাখারির বেড়া, আটচালা ঘর, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল ও কলার বাগান সবকিছুই নদী দিয়ে যারাই যায় নৌকায় করে সবারই দৃষ্টিতে পড়ে। কারণ পড়ার মতো এমন একটা জায়গাতেই সেই বাণীকণ্ঠের ঘর, এবং ঘরের সেই বাখারির বেড়া মানে বাঁশের খণ্ড দিয়ে যে বোঝা বহন করা হয় ঠিক ওরকমই তা দিয়ে বেড়া তৈরি করা। আটচালা ঘর, গোয়াল ঘর চেনো তো, যেখানে গরু থাকে। ঢেকিশালা, যেখানে ঢেকি ঘর মানে যেখানে ঢেকি রাখা হয়, আর ঢেকি হচ্ছে ঢেকি দিয়ে ধান থেকে চাল বের করা হয়। খড়ের স্তূপ, তেঁতুলতলা, তেঁতুল গাছের নিচে, আম কাঁঠাল, এগুলো সবকিছুই পড়ে। আর এই ঘর বাণীকণ্ঠের এই বাড়িটাকে দেখলেই বোঝা যায় যে এটা একটা সচ্ছল গৃহস্থ বাড়ি। তো সবই দেখা যায়, কিন্তু এই বোবা মেয়েটি কারণ নজরে পড়ে কিনা লেখক সে কথা জানে না। কিন্তু লেখক বলতেছেন, কিন্তু কাজকর্মের ফাঁকে যখনই অবসর পায় এই বোবা মেয়েটি মানে শুভা নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকের চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির রপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। শোভা তো কথা বলতে পারে না, তার ভাষা নাই, ঠিক প্রকৃতিরও সেরকম ভাষা নাই। তো প্রকৃতিও যখন শোভা প্রকৃতির কাছে আছে, প্রকৃতির যে নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, এরকম বিভিন্ন শব্দ প্রকৃতি থেকে চারপাশ থেকে ভেসে আসে। এই সমস্ত শব্দ যেন মানে শুভার যে ভাষাহীনতাকে পূর্ণ করে দেয়। তখন শুভা আর ভাষাহীন থাকে না, তার ভাষা এগুলোই তার ভাষা হয়ে যায়। এগুলোই বারবার সেই তরঙ্গ রাশির মতো সমুদ্রের কূলে যেরকম তরঙ্গ আছাড় খেয়ে পড়ে, ঢেউ আছাড় খেয়ে পড়ে, ঠিক শুভার কাছেও এই শব্দগুলো তার নিজের হয়ে আসে। এই সবকিছুই তখন কে শুভার কাছে কেমন শুভার মতো করেই শুভাকে ইঙ্গিত করে, শুভার সাথে ভঙ্গি করে, শুভার সাথে গান গায়, তার সাথে কেঁদে ওঠে প্রকৃতি। এবং শুভা যখন দীর্ঘশ্বাস ছাড়ে মনে হয় যে এগুলো সেই শুভার দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। একজন
সুবিস্তীর্ণ রৌদ্র আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। মধ্যাহ্নে দুপুরের পরে জেলেরা ঘরে যেত খেতে, গৃহস্থরা ঘুমাতে যেত, পাখিরাও তখন নীরব হয়ে বসে থাকতো, খেয়া নৌকা বন্ধ থাকতো, সমস্ত জগতের সব কাজকর্ম তখন থেমে যাইতো। সেই দুপুর বেলায় তখন একটা নির্জনতা, শব্দহীন পরিবেশের শব্দহীন পরিবেশ হয়ে যেত, সেখানে কোনো শব্দ থাকতো না, কিচ্ছু না। তো সেই প্রকৃতি এবং বোবা মেয়ে দুজনকে একই রকম যে এই নীরবতার মাঝখানে শুধুমাত্র দুজনে পাশাপাশি বসা, সেই দুজনকে, একজন হচ্ছে শুভা আর একজন হচ্ছে প্রকৃতি। শুভা বসে আছে কোথায়? তরু ছায়ায়, আর প্রকৃতি সুবিস্তীর্ণ রৌদ্রে, মানে রৌদ্রের মাঝখানে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অংশটুকু আগামী ক্লাসে পড়ব। এখন যতটুকু পড়লাম এতটুকুর ভিতরে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিই। সেটা হচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। আমরা আগামী ক্লাসে বাকি অংশটুকু পড়ব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।